এই মাছ আছে, মাছ, তাজা মাছ আছে, তাজা মাছ নিয়ে নিন গো, নিয়ে নিন। তাজা মাছ আছে, তাজা মাছ আছে, তাজা মাছ নিয়ে নিন গো, নিয়ে নিন। তাজা মাছ আছে। কোথায় গো বোমা? একটু এদিকে জলদি করে আসো তো দেখি, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। আমি এখন আসতে পারবো না। যা জরুরি কথা আছে জোরেই বলুন। আমার কাজ আছে, যত সব যখন তখন ডাকাডাকি। মনে হয় তিনি এ বাড়ির মালকিন। ছোটবেলা থেকে করিমকে বড় করেছে বলে কিছু বলাও যায় না। আহা বোমা, সব কাজ পরেও করে আবে, তার আগে বাইরে এসে দেখে যাও। এক মাছওয়ালা মাছ বিক্রি করছে। মাছওয়ালা মাছ বিক্রি করছে, সেটা আবার দেখার কি আছে? করিমের তো মাছ খুব পছন্দ, আর এই বর্ষার দিনে মাছ পাওয়াও মুশকিল। তাই বলছিলাম আর কি, কিনে রাখ। আমি ভালো করেই জানি করিমের বাহানায় আপনি যে নিজের জন্যই কিনতে চাইছেন। আমি কি কিছু বুঝি না নাকি? আপনাকে আমার চেয়ে কেই বা ভালো জানে। তাহলে ডাক দিচ্ছি তাকে, এদিকে আসো বাবা, আমাদের মাছ দিয়ে যাও। এই তো আসছি আসছি, একটু অপেক্ষা করুন। তা মাছের দাম কত বলছিলে যেন বাবা? আমার কাছে তো এখন কেবল এই দুটো মাছই আছে, আপনি আমাকে 300 টাকা দিলেই হবে। হ্যাঁ, 300 টাকা? আমাদের নতুন পেয়েছো নাকি? না, থাক থাক, মাছ দেখে তো ভালোই মনে হচ্ছে। দিন তাহলে, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। যাক বাবা, আজকে সব মাছ বিক্রি করে ফেলেছি। এবার এই টাকা নিয়ে এখনই বাড়ি যাই। এভাবে প্রতিদিন যদি আমি কিছু কিছু করে মাছ বিক্রি করতে পারি তাহলে তো খুব ভালো হবে। বর্ষার দিনে সবাই তো আর বাইরে বাজারে মাছ কিনতে যেতে পারে না। হঠাৎ করে গ্রামে যে কি হলো, চারদিকে বন্যার পানিতে একেবারে তলিয়ে গেছে। সে যাই হোক, এখন থেকে আমাকে আরো বেশি বেশি মাছ ধরতে হবে। এরপরে যাদের বাড়ির আশেপাশে ডুবে গেছে তাদের কাছে গিয়ে বিক্রি করতে হবে। আরে, ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। আয় আয়, ও তোরা যা জ্বালাস না। আয় আয়, খেয়ে যা, তাড়াতাড়ি খেয়ে যা। বাইরে কেমন পানি থই থই করছে। আর হ্যাঁ, ভুলেও কিন্তু পানিতে নামবি না, না হলে কিন্তু এই বন্যার পানিতে ডুবে তোরা মরেই যাবি। তাড়াতাড়ি একবার এদিকে আয় দেখি। আরে, রহিমের সাথে ওটাকে? আরে, তোমার সাথেও বাচ্চাটাকে? আমার অন্য স্ত্রীর ঘরের সন্তান, যাকে আমি লুকিয়ে বিয়ে করেছিলাম। এই কথা শুনতেই রহিমের স্ত্রী মাথা ঘুরে পড়ল। শোনো রহিম, তোমার বউ মাথা ঘুরে পড়ে যাওয়ায় বুকে এবং মাথায় একটু ব্যথা পেয়েছে। এ নিয়ে বেশি চিন্তা করতে হবে না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আর খাবারের দিকেও একটু খেয়াল রেখো, কেমন? ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যা বলছেন আমি ঠিক তাই করব। আসলে আমার ছোট্ট একটা রসিকতার কারণে এমনটা হয়েছে। আমি বুঝতেই পারিনি যে এমনটা হবে। এখন যে বুঝতে পেরেছো সেটাই যথেষ্ট। এ নিয়ে আর বেশি কিছু চিন্তা করতে হবে না। তুমি শুধু একটু খেয়াল রেখো, আর খাবারের দিকেও একটু খেয়াল রেখো। আর আমার ফিসটা দিয়ে দাও তো বাবু, আমি যাই। তুমি উঠছো কেন? বিশ্রাম নাও তো এখন। সত্যি বলো তো, বাচ্চাটা কি তোমার? কি যে বলো না, এতদিনে এই চিনলে আমাকে। তাহলে শোনো, আমি যখন মাছ বিক্রি করে আসছিলাম তখন শুনি কোথা থেকে যেন একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আসছে। এই বলে রহিম তার কলার ভেলা নিয়ে সামনে এগিয়ে যেতেই দেখলো ছোট একটা ভেলায় একটা বাচ্চা মেয়ে ভেসে বেড়াচ্ছে। এ আমি কি দেখছি? এতটুকু বাচ্চা মেয়ে ভেসে এসেছে। হায় আল্লাহ, ওর বাবা মা না জানি কত কষ্ট পাচ্ছে। এই মা, তুমি এখানে কি করে এলে? মনে হচ্ছে মেয়েটি কথা বলতে পারে না। না না, আমি মেয়েটিকে আমার সঙ্গে নিয়ে যাব। আমি এটুকু বাচ্চা মেয়েকে একা ফেলে যেতে পারি না। না না, একেবারেই ঠিক কাজ করেছে গো। আমি তোমাকে ভুল বুঝেছি। তা মেয়েটা কোথায় এখন? বাইরে, মনে হয় ভয় পেয়েছে তাই ভেতরে আসছে না। করিমের বউ, ও করিমের বউ। আবার কি হলো? করিম এসে পড়েছে। কি মিষ্টি বাচ্চা, তাই না? ঠিক বলেছো, খুবই মিষ্টি। কিন্তু না জানি কার কোল শূন্য করে মেয়েটা এখানে ভেসে এসেছে। কিন্তু দেখো, মনে হয় এখনো পর্যন্ত কিছু খায়নি। খিদেতে চেহারা একেবারে শুকিয়ে গেছে। ওগো, তুমি দেখো না গো, আশেপাশে কারোর বাড়িতে যদি একটু গরুর দুধ পাও। হ্যাঁ গো,
আমি এখনই ভেলাটা নিয়ে যাচ্ছি। এই বলে রহিম দুধের খোঁজে বাইরে চলে গেল। ওদিকে মেয়ে হারানোর শোকে করিম কান্নায় ভেঙে পড়ে। আমার মেয়ে রাজকুমারী, না জানি আমার মেয়েটা কোথায় আছে। মেয়েটা আমার কথাও বলতে পারে না। তোমরা যে করে হোক আমার মেয়েটাকে আমার কাছে নিয়ে এসো। আহা ওগো, এভাবে আর কতক্ষণ কাঁদবে? আমিও তো মা, আমারও তো হৃদয় ছারখার হয়ে যাচ্ছে। যদিও সৎমা, কিন্তু আমি কখনো ওকে নিজের মেয়ের চেয়ে কম মনে করিনি। করিম আর তার স্ত্রী যখন কথা বলছিল তখনই জমিরের মা সেখানে এসে বলল, করিম বাবা, আসো কিছু খাবে। এখন পর্যন্ত তো কিছু খাওনি। তোমাকে যে আমি ছোটবেলা থেকে নিজ হাতে মানুষ করেছি, তোমার দুঃখ যে আমারও সহ্য হয় না। আমার মেয়েটাও হয়তো না খেয়ে আছে, আর আমি বাবা হয়ে খেয়ে নেব। না না, খাবার এখন আমার গলা দিয়ে নামবে না। কি খাওয়ালে? হ্যাঁ হ্যাঁ খেয়েছে, পেটে খুব খিদে ছিল ওর। আমাদেরও তো এমন একটা মেয়ে থাকতে পারতো। কি বললো? হ্যাঁ গো, কিন্তু উপরওয়ালা আমাদের ভাগ্যে সেই সুখ আর রাখলেন কই। আচ্ছা শোনো, আমাদের বাড়িতে তো খাবার নেই, তুমি একটু বাজারে যাও না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই বাজারে গিয়ে কিছু নিয়ে আসছি। না না, আমি আমার মেয়েকে খুঁজে বের করব। আহা, ও তো অধৈর্য হচ্ছ কেন বাবা? তাছাড়া বৌমা যখন আছে, তুমি আবারও বাবা হতে পারবে। আহা, কি যে বলেন খালা, তাই বলে কি আমি আমার মেয়েকে খুঁজবো না? এই কে আছিস? বলুন সাহেব। সারা গ্রামে লোক লাগাও, যে করেই হোক আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। যে আমার মেয়েকে খুঁজে বের করবে আমি তাকে পুরস্কৃত করব। আহা বাবা, তুমি কি পাগল হলে নাকি? না খালা, আমার মাথা ঠিকই আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ মানে কি আমতা আমতা করছো? আমি বলেছি তা এক্ষুনি গিয়ে শুরু করো। ঠিক আছে সাহেব, আমি এখনই যাচ্ছি। এই বলে লাঠিয়াল বেরিয়ে গেল আর নৌকায় চড়ে সারা গ্রামে করিমের মেয়েকে খুঁজতে লাগলো। আরে তুই করিম না, আমাদের ম্যাডামের ছেলে। আমি তো তোকে চিনতেই পারিনি। তুই কি আমাকে চিনতে পেরেছিস? আমি রহিম রে। আরে রহিম, আমাদের ক্লাসের সবচেয়ে গরিব ছেলেটা। তোকে আমি চিনতে পারবো না? আমরা তো ছোটবেলায় বন্ধু ছিলাম। ওরে বাবা আমাকে লেখাপড়া করতে শহরে পাঠিয়ে দেয়, আর তারপর তোর সাথে যোগাযোগ আর সম্ভব হয়নি। এই তো, তোর আমার কথা সবই মনে আছে দেখছি। হ্যাঁ, আমি সেই গরিব ছেলেটা। অনেক বছর পর তোর সাথে দেখা হয়ে গেল। চল কোনো এক চায়ের দোকানে গিয়ে বসে সেখানে শান্তিতে আড্ডা দিই। আরে না না, আমারও তো সময় নেই রে রহিম, আমার যে এখনই যেতে হবে। এমনটা বললে কি করে হবে? আচ্ছা, এখন চায়ের দোকানে না গেলেও কিন্তু আজ দুপুরে তোর আর তোর বউয়ের আমার বাড়িতে দাওয়াত রইল। আমি কিন্তু না শুনতে চাই না। আমার স্ত্রী সবসময় আমার মুখে তোর কথা শুনেছে। এখন আমার অসুস্থ স্ত্রী তোদের সামনাসামনি দেখলে খুবই খুশি হবে। ও বৌমা, তোমার হলো এদিকে একটা দাওয়াত আছে যে, সেটা কি ভুলে গেলে? করিম নিচে তোমার জন্য অপেক্ষা করছে যে। নানা দাওয়াতের কথা আমি এত সহজে ভুলি না। দাওয়াত না খেয়ে কি ঘরে না খেয়ে থাকবো নাকি? দেখছেন না আমি রেডি হয়ে আছি। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, করিম এরকম একটা সময় যখন তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দাওয়াতের জন্য রাজি হলো কি করে? আরে কোনো এক বন্ধু তার স্ত্রী নাকি অসুস্থ, তাই বলে জোরাজুরি করায় সে আর মানা করতে পারেনি। জানেনই তো করিম কতটা নরম মনের। এবার গিয়ে দাওয়াতটা খেয়ে আসি, গিয়ে দেখি করিমের কোন সেই গরিব বন্ধু আমাদের দাওয়াত খেতে ডেকেছে। এভাবে বলে না বৌমা, হাজার হলেও সে করিমের ছোটবেলার বন্ধু। সেখানে গিয়ে দয়া করে তুমি এসব কথা বলো না, এতে যে করিম কষ্ট পাবে। তাতে যা হওয়ার হবে। আমরা হলাম এই গ্রামের সবচেয়ে ধনী। আমাদের সাথে যদি কেউ ভালো ব্যবহার না করে, তাহলে আমরাও কাউকে ছেড়ে কথা বলবো না। এটা সবার মাথায় থাকা উচিত। আরে করিম বন্ধু, তুই চলে এসেছিস? আয় আয়। হ্যাঁ হ্যাঁ বন্ধু, চল। কিন্তু তোর বউকে তো দেখলাম না, তিনি কোথায়? ও মনে হয় মেয়েটার সাথে বাড়ির বাইরে গিয়েছে। ওই তো চলে এসেছে। রাজকুমারী, এই তো এই তো এই তো আমার মেয়ে। না না না, এই তোমার মেয়ে হবে কি করে? একই রকম চেহারার কত মানুষ থাকে পৃথিবীতে। তোমার কোথাও ভুল হচ্ছে। না না, আমার কোনো ভুল হচ্ছে না। এ অবশ্যই আমার মেয়ে।
আমি আমার মেয়েকে চিনব না? ওকে তুই কোথায় পেলি বন্ধু? আসলে করিম, আমি ওকে বৃষ্টির মধ্যে একটা গাছের গুড়ির সাথে ভাসমান অবস্থায় পেয়েছিলাম, তারপরেই এখানে নিয়ে আসি। আমার মনে হচ্ছে তোমার কোনো ভুল হচ্ছে। তাছাড়া এসব হয়তো এদের কোনো চক্রান্ত। তোমার মেয়ের মতো দেখতে একটা মেয়েকে এনে রেখেছে এবং তাই হঠাৎ এত বছর পর তোমাকে বাড়িতে দাওয়াত দিয়েছে। তা না হলে তোমার মেয়ে ভেলায় কেন ভাসবে? করিমের স্ত্রী যখন কথা বলছিল তখনও সেখানে একটি অদ্ভুত দেখতে পেঁচা এসে বলল, না করিম সাহেব, এই মেয়ে আপনার না, মিথ্যে কথা। দূর হপেচা দূর হোক। কি তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আপনার বউ ভয় পাচ্ছে, এবং কেন ভয় পাচ্ছে সেটা আমি বলছি করিম সাহেব। না না, তুই একটা কথাও বলবি না, না হলে কিন্তু। করিমের স্ত্রী এ কথা বলতেই করিম রেগে গিয়ে বলল, আহা, কি হচ্ছে সব? চুপ করো। তুমি যা বলার নির্ভয়ে বলো পেঁচা। তাহলে শুনুন করিম সাহেব, আপনি যখন শহরের উদ্দেশ্যে রওনা দিলেন তখন করিমের স্ত্রী ঘরে ঢুকে জমিরের মাকে দেখতে পেয়ে বলল, আরে বৌমা, আসো আসো। আমি যে কথাটা বলেছি আপনাকে, সেই ব্যাপারে কি ভাবলেন তাহলে? কোন ব্যাপার মা? আর কোন ব্যাপারে? করিমের মেয়ের ব্যাপারে। কি বলছো মা? আমি করিমকে ছোট থেকে বড় করেছি, আমি কি করে তার মেয়ের ক্ষতি করতে পারি? ঠিকই বলেছি। ও বেঁচে থাকলে যে সকল সম্পত্তির মালিক সে হয়ে যাবে। আর শুনুন, নিজের ছেলের কথাও একটু ভাবুন। এ কাজ ঠিকঠাক করতে পারলে আমি আপনাকে 10 লাখ টাকা দেব, যা দিয়ে আপনার ওই অলস ছেলেটাও কোনো একটা ব্যবসা করে খেতে পারবে। 10 লাখ? হ্যাঁ, 10 লাখ। এখন ওই মেয়ের কোনো ব্যবস্থা করুন, তবে সাবধান, একথা যেন আর কেউ জানতে না পারে। টাকার লোভে জমিরের মায়ের চোখ চকচক করে ওঠে। তুমি কোনো চিন্তা করো না মা, ওর ব্যবস্থা আমি করব। ঠিক আছে, আমি তাহলে গেলাম। এসব কি বলছো তুমি? মিথ্যে, এসব মিথ্যে। চুপ করো। ছি ছি ছি, তুমি এত বড় নির্দয়। হ্যাঁ করিম সাহেব, তিনি এতটাই নির্দয়, কিন্তু আপনার ভাগ্য ভালো, জমিরের মা এতটা নির্দয় হতে পারেনি। তাই তো বাচ্চাটাকে না মেরে তীব্র স্রোতের সাথে ভাসিয়ে দিয়েছিলেন। ছিছি, এই পৃথিবীতে এমন মানুষও আছে। অনেকও হয়েছে, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। এখনই বেরিয়ে যাও, চলে যাও এখনই। ওগো, আমায় তুমি মাফ করে দাও। লোভে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। সব মানুষই তো ভুল করে। তাই বলে তুমি এতটুকু একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলতে চাইবে? আমার ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। মাফ তো তোমাকে আমি কিছুতেই করতে পারবো না। যাও, এখনই বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাও। আর জমিরের মা, তাকে তো আমি নিজের মায়ের চেয়ে কিছু কম দেখিনি কখনো। তিনি কি করে আমার সাথে এমনটা করতে পারলেন? শাস্তি তাকেও পেতে হবে। আর বন্ধু, তোর অশেষ ধন্যবাদ। তোর জন্য আজ আমি আমার মেয়েকে আবার ফিরে পেলাম। তোর এই উপকার আমি কি করে যে পরিশোধ করি। না 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 বন্ধু, এ কি বলছিস? আমি তো কিছুই চাই না। আমার কারণে যে তুই তোর মেয়েকে ফিরে পেয়েছিস, আমি এতেই খুশি। নিজের কাজ শেষে পেঁচাটি উড়ে চলে গেল, আর অবশেষে করিমও তার মেয়েকে কাছে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে আদর করতে লাগলো।